বিচিত্র এই আওয়াজ। এমন কর্ণবিদারী বাদ্যযন্ত্রের অস্তিত্ব স্বর্গলোকে আছে বলে আমি জানতাম না। উপযুক্ত সময়ে আমি অবশ্যই এর অনুসন্ধান করব। উর্বশী, আবার নৃত্যগীত শুরু করো। ক্ষমা করবেন দেবরাজ, এই বিভৎস আওয়াজ আমার মনোসংযোগ নষ্ট করে দিয়েছে। আজ আর আমার পক্ষে এই আনন্দ নৃত্যকর পরিবেশন করা সম্ভব নয়। দেবরাজের আদেশ পালন করতে তুমি বাধ্য উর্বশী। ভুলে যেও না, ইতিপূর্বে একবার তাল ভঙ্গের অপরাধে তুমি স্বর্গ থেকে নির্বাসিত হয়েছিলে। জানি জানি গন্ধর্ব, সেই অবিচারের স্মৃতি আজও আমার মন থেকে মুছে যায়নি। শুধুমাত্র অবলার নারী হওয়ার অপরাধে বারবার লঘু পাপে আমাদের গুরুদণ্ড পেতে হয়েছে। বাক সম্বরণ করো উর্বশী, নতুবা আমার মুখ দিয়ে আবার অভিশাপ বাক্য উচ্চারিত হবে। কেন দেবরাজ, কেন? সেই সত্য যুগ থেকে কেন আমরা বারবার বিনা দোষে শাস্তি গ্রহণ করব? উর্বশী, মেনকা, রম্ভা সকলকেই তো আপনাদের কোপের বলি হতে হয়েছে। মনে করুন সেই সতী অহল্যার কথা। সে তো আপনাকে স্বামী বলে ভুল করেছিল, কিন্তু বিনা দোষে তাকেই পাশানি হতে হয়েছিল। নারায়ণ নারায়ণ, অভিশাপ দেবেন না দেবরাজ, আপনার ক্রোধ সম্বরণ করুন। একই দেবর্ষী নারদ, আপনি এই অসময়ে অমরাবতীতে? আমি দিব্য চোখে দেখলাম যে এক রহস্যময় ঘন্টার আওয়াজ অমরাবতীর সকলের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছুর উৎস ওই সর্বনাশা ঘন্টার ধ্বনি। আমার হৃদয়কে চঞ্চল করে তুলেছে। ওই আবার কর্ণনাশা ঘন্টার ধ্বনি। দেবশ্রী, আপনি কি জানেন এই শব্দের রহস্য? নারায়ণ নারায়ণ, জানি জানি। ভগবান শ্রী বিষ্ণু আজই বিষ্ণু লোকের দ্বারে ওই বিশাল ঘন্টাটি স্থাপন করেছে। আশ্চর্য! বিষ্ণুর এমন চিত্ত বিকারের কারণ কি? নারায়ণ নারায়ণ, ভগবান বিষ্ণু সত্য যুগের শেষে আবার অনন্ত শয্যায় শয়ন করেন। সম্প্রতি তার ঘুম ভাঙে। তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে সত্য যুগের পর ত্রেতা, তারপর দাপর যুগ পার হয়ে বর্তমানে কলিযুগ। কি বলছেন আপনি? এখন মর্তে কলিকাল চলছে? হ্যাঁ গন্ধর্ব, ভগবান শ্রী বিষ্ণু নিদ্রা শেষে আপনাদের মতোই অবাক হয়ে যান এবং সত্য, ত্রেতা, দাপরের পরে কলিযুগেও সত্য ধর্ম অবশিষ্ট আছে কিনা তা জানবার জন্য ওই সত্য ঘন্টাটি স্থাপন করেছে। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রবিদ শ্রীমান বিশ্বকর্মা ওই বিচিত্র ঘন্টাটি নির্মাণ করেছে। কলিযুগে মর্তের মানুষ নাকি মিথ্যাচার, অধার্মিক। তারা 100টার মধ্যে 100টাই মিথ্যে কথা বলে। কখনো কখনো সেই মিথ্যা মাত্রাও ছাড়িয়ে যায়। আর যখনই ওই মিথ্যা মাত্রা ছাড়িয়ে যাবে তখনই ওই ঘন্টা বেজে উঠবে এবং শ্রী বিষ্ণু তখনই মর্তের দিকে দৃষ্টি দেবেন। সেই ঘন্টা যদি ঘন ঘন বাজতে থাকে তখন তিনি হয়তো আবার কল্কি অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে সমস্ত পাপ ও মিথ্যাচারকে ধ্বংস করবে। আজ এই ঘন্টা স্থাপিত হয়েছে আর তা তো ঘন ঘন বাজছে। দেবর্ষী, আমরাও কি একবার মর্তের ঘটনাটা প্রত্যক্ষ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, পারি পারি, অবশ্যই পারি। এ কৌতূহল আমিও আর সম্বরণ করতে পারছি না। এসো এসো, তোমরা সকলে এসো। আমি তোমাদের সকলকে দিব্য দৃষ্টি প্রদান করছি। তোমরা মর্তের ঘটনা প্রত্যক্ষ করো। ওম নমো জগদ্গুরু পরমপিতা ব্রহ্মায় নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনো ঝলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাকাও তাকাও সকলে, নিম্নে দৃষ্টি নিক্ষেপ করো। ওই ওই দেখো মর্তভূমি। নমস্কার বন্ধুগণ, আমি আবার আপনাদের ভোটের প্রার্থী। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান ওসব আমার কিচ্ছু চাই না। আমি শুধু চাই আপনাদের ভোট। বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি একটা নিরীহ রাজনৈতিক জীব, তাই এই জীবকে দয়া করে আপনারা
ঈশ্বরের সেবা করে। বাঙালিরা অনেকেই অন্যের ভালো দেখতে পারে না, ওসব কথা একেবারে মন থেকে মুছে ফেলি। আমি যদি ভোটে জিতে মন্ত্রী হই, বাড়ি করি, গাড়ি করি, আমার ছেলেরা সরকারি কন্ট্রাক্টারি করে কোটিপতি হয়ে ওঠে, আপনারা হিংসা করবেন না। রাজনীতি হচ্ছে অতি খারাপ জিনিস, নরকের মতো। তাই আপনারা আমাকে ভোট দিয়ে ওই নরকে পাঠিয়ে দিন। আমরা নরক গুলজার করে বসে থাকলে আপনারা অটোমেটিক স্বর্গে চলে যাবে। বাঙালিদের অনেকেই অনেক রকম মত থাকতেই পারে, তাই আমি দল বদলাতে আজকে আমি সর্বদলীয় চেহারা করেছি। তাই আমাকে ভোট দেওয়া হলে সব দলকেই ভোটে যেতে দেওয়া হবে। আমি যদি ভোটে জিতে মন্ত্রী হই, 2 টাকা কেজি চাল খাওয়াবো, গ্রামে গ্রামে হ্যালোজেন লাইট চলে দেবো, 1 বছরের মধ্যে সমস্ত বেকার ছেলেদের চাকরি করে দেবো। আর চাষি ভাইরা, আপনাদের জল সেচে পাম্পের জন্য বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, গ্রামের সমস্ত রাস্তাঘাট একেবারে পাকা করে দেবো, গ্রামে গ্রামে একটি করে হসপিটাল তৈরি করে দেবো। নমস্কার, জনগণ জিন্দাবাদ। কি আশ্চর্য! ওই মনুষ্য সন্তান এত মিথ্যে কথা বলছে কেন? নারায়ণ নারায়ণ, ও মন্ত্রী হতে চায় দেবরাজ। মন্ত্রী হবে? তাহলে দেশের রাজাকে? মর্তে এখন কোনো রাজা নেই, মন্ত্রীরাই দেশ শাসন করে। কেন রাজা নেই কেন? তাহলে ক্ষত্রিয় বংশের সন্তানরা তাহলে কোথায়? ক্ষত্রিয় বংশের কেউ আর বেঁচে নেই। এই কোঠা দিয়ে আজ পর্যন্ত আমি 21 বার ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছি। আরে পরশুরাম, আসুন আসুন। আপনি যে আপনার পরম পিতা ঋষি যমদগ্নির হত্যার প্রতিশোধ নিতে গিয়ে পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, তা আমরা জানি। নিক্ষত্রিয় পৃথিবী যদি এই ক্ষত্রিয় হয়, তাহলে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ এই বর্ণভেদ কিভাবে পালিত হচ্ছে? মর্তে এখন পুরানো বর্ণভেদ উঠে গেছে। এই কলি যুগে এক নতুন বর্ণাশ্রম চালু হয়েছে, অর্থবান আর অর্থহীন, অর্থাৎ বড় লোক আর গরিব লোক। আর এই বড় লোকেরাই সমস্ত ক্ষমতার অধিকারী, সমাজের তারাই ব্রাহ্মণ, তারাই ক্ষত্রিয়, তারাই সব। আশ্চর্য! তাহলে এই ক্ষমতাবানরা কাদের বংশধর? দেব, দানব, যক্ষ, রাক্ষস, গন্ধর্বদের মধ্যে কারা এদের পূর্বপুরুষ? নারায়ণ নারায়ণ, যতদূর মনে হয় ওই অসুর বংশের একটি শাখা থেকে ক্ষমতাবানদের সৃষ্টি। অর্থাৎ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অসুররা এখন মর্তে ক্ষমতা দখল করেছে। আগে হ্যাঁ, তবে আমি একটি অন্য সমস্যা নিয়ে এসেছি দেবরাজ। বলুন পরশুরাম। আপনি তো জানেন যে আমার পিতার কাছে কপিলা নামে একটি কামধেনু ছিল। কামধেনু? কামধেনু কি ঋষিপুত্র? কামধেনু হলো এমন এক গরু যার কাছে তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দেবাসুরের সমুদ্র মন্থনকালে সুরভি নামে এক কামধেনু উঠে এসেছিল। এই তো মনে পড়েছে, সেই সুরভি হলো সকল কামধেনুর আদি মাতা, যার একটি কন্যা বশিষ্ঠ মুনির কাছে যায় আর অপর কন্যা কপিলা গচ্ছিত ছিল ঋষি যমদগ্নির কাছে। ক্ষত্রিয় রাজা কার্তবীর্যার্জুন ওই দাবিকে হরণ করার জন্যই আমার পিতাকে বধ করে, আর এবং আমি তারই প্রতিশোধে আমি তাকে হত্যা করি। বর্তমানে সেই কপিলা গাভীটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দেবরাজ। তাই তো কামধেনুর কথা আমার তো এতদিন মনে পড়েনি। আরে পরশুরাম, সেই গাভী এখন রূপ বদল করে মর্তে অবস্থান করছে। মর্তে? হ্যাঁ,
সেই দিন এই জনগণ নামক কামধেনুকে এই ওষুধের কবল থেকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। তার আগে আমার এই সত্যের কুঠার কোনোদিনও শান্ত হবে না, কোনোদিনও শান্ত হবে না। শান্ত হন। হায় হায়, সৃষ্টি বুঝিবার রসাতলে গেল। পরশুরামের গতিবিধির উপর নজর রাখা প্রয়োজন। গন্ধর্ব, উর্বশী, তোমরা এক্ষুনি মানব শরীরে প্রবেশ করো আমার প্রতিনিধি হয়ে। তাহলে আপনি আমাদের অভিশাপ দিন দেবরাজ। সাপ ভস্ম হয়ে আমরা পূর্বশীতি বলে পুনরায় মানব শরীরে প্রবেশ করি। উত্তম, উত্তম। আজ এই সঙ্গীত সভায় বিঘ্ন ঘটার জন্য আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যাও, তোমরা এই মুহূর্তে মর্তলোকে অভিশপ্ত হয়ে প্রবেশ করো। আমাদের প্রণাম গ্রহণ করুন দেবরাজ। দেবর্ষি নারদ যুগে যুগে ক্ষমতাবানরা দুর্বলের উপর অত্যাচার করে চলেছে। কলি যুগের শোষণ পদ্ধতির জটিল প্রক্রিয়া আমাকে অবহিত হতে হবে। আপনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে সংবাদ দিন, তিনি তার বিষ্ণু পুরাণে আরেকটি নতুন অধ্যায় শুরু করে শেষ করুক এই ধারাবাহিক ইতিহাস। সত্য, ত্রেতা, দাপর, কলি। যদাহি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভূতারা ধর্মস্য তদাত্মানং চিদাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুর্বিধাং ধর্ম সংস্থাপনার্থায় শুরু হলো সত্য যুগ। সত্য যুগে ধরায় অবতার রূপে অবতীর্ণ হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। ভক্তের মানুষের কাছে সত্য নারায়ণ নামে পূজিত হলো। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ভাঙ্গ দহিতায় সত্য যুগের শেষে শুরু হলো ত্রেতা। ত্রেতায় অবতার রূপে এলো অযোধ্যার রাজা দশরথ নন্দন ধনুর্ধারী শ্রী রামচন্দ্র। পিতৃসত্য পরিবারে 14 বর্ষ লাগি গিয়েছিল বনবাসে। এই রামচন্দ্রের জীবন কাহিনী নিয়ে আদি কবি বাল্মীকি সংস্কৃত ভাষায় রচনা করলো রামায়ণ। পরে কবি কৃত্তিবাস ওঝা বাংলায় রচনা করলেন। এটাই আমাদের মহাকাব্য নামে খ্যাত। যে যে দেখপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরা সর্বে সম্মতি দে ভগবান ঈশ্বর আল্লাহ দেব নাম সর্বে সম্মতি দে ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ত্রেতা অবসানে তারপরে সূচনা। তারপরে এলো চতুর্থমণি নন্দের নন্দন কৃষ্ণ। যমুনার কুলে কদম্বের মূলে যে বসে বাজাত বাঁশি, যে ব্রজের বালক রাখাল রাজা হয়ে যেত গোচারণে, সেই ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ। কৃষ্ণায় গোবিন্দায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাথায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তারপরে শেষ শুরু হলো কলি। কলিতে অবতার রূপে এলো নদিয়ার শচীনন্দন নিমাই যায়, যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে বেঁচে যায়। স্পর্শ করি পরশ মণি ধন্য হয়েছিল সবাই মধাই, হরিনামে বাঁচল ভক্তরা সবাই। হরিনামের মূল মন্ত্র 16 নাম 36 এই মন্ত্র নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে
করতাম। দেখি তুই কত বড় খুনি, শয়তানের বাচ্চা। বেরিয়ে আয় বলছি। কি করছিস তুই? অনেক যদি শুনতে পাই তো তোর সর্বনাশ হয়ে যাবে। চলে চলে বলছি। খবরদার দারোগা বাবু, আমার সামনে এলে কিন্তু এই কাঁটারির কোপ আমি তোমার মাথায় বসে দেবো। পাগলামি করিস না সমর, পাগলামি করিস না। আমি তো বলছি তোর বাবাকে যে খুন করেছে তাকে আমি ঠিক গ্রেপ্তার করবো। তাহলে ভেতরে যাও না, ভেতরে যাও। ওই গুন্ডাটার কোমরে দড়ি পরিয়ে মারতে মারতে থানায় নিয়ে যাও। দেখি তোমার কত ক্ষমতা। যাকে তাকে গ্রেপ্তার করা যায় না সমর। ভরত যে তোর বাবাকে খুন করেছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে, আমার চোখের সামনে ভরত আমার বাপটারে গুলি করে মেরেছে, আমি সাক্ষী। মিথ্যা কথা বলবি না খবর। আমি আর ভরত কাল রাতে এমএলএ বাবুর বাড়িতে মিটিং করছিলাম। ও মিটিং করছিলিস তাই না? আয় না আমার সামনে আয়। এই কাটারির কোপে আমি তোদের মিটিং করা একবারে বের করে দেবো। বাবু, আপনার সামনে দাঁড়িয়ে একটা গুন্ডা কাটারি হাতে খুনের হুমকি দিচ্ছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। তুই কিন্তু অনেক আজে বাজে কথা বলে ফেলেছিস। ভুলে যাস না আমি একজন পুলিশ অফিসার, আমার একটা ধৈর্যের সীমা আছে। ও গরিবের জানের বুঝি কোনো দাম নেই তাই না? কি কি অপরাধ করেছিল আমার বাপ? শম্ভুবাবুর গুলি করে মেরেছিল ওই ভালো রাত্রিরে গুলি টেনে নিয়ে এসে তারে গুলি করে মারলো, আর আমি আমার চোখের সামনে তারে গুলি করে মারলো। শম্ভুবাবুর পোস্টার মারলে তারে গুলি করে মারতে হয়, আর তোমরা যে এমএলএ দুর্যোধন বাবুর পোস্টার লাগাচ্ছ তোমাদেরকে মারতে এসেছে। ঠিক 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 কথাই বলেছিস সমর, তুই ঠিক কথাই বলেছিস। পোস্টার লাগানোটা কোনো অপরাধ নয়। শম্ভুবাবু আমাদের বিরোধী দলের প্রার্থী হতে পারে, কিন্তু ভোটে প্রচার করার তার অধিকার নিশ্চয়ই আছে। তাহলে ভরত কেন আমার বাপটারে খুন করলো এমএলএ বাবু? বলো, জবাব দাও। তুমি আমাদের বাবা, তোমারে বলতেই হবে। শোন সমর, শোন শোন, তুই ভুল করছিস। ভরত কাল সারা রাত আমাদের বাড়িতেই ছিল, ওর সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই। আমি এই পুলিশকে বলে দিচ্ছি তোর বাবার খুনিকে খুঁজে বার করে চরম শাস্তি দিতে। শাস্তি? কার শাস্তি দেবে? আসল খুনিরে তো তুমি নিজেই বাঁচিয়ে দিচ্ছে এমএলএ বাবু। যত বড় মুখ না তত বড় কথা। আমার সামনে দাঁড়িয়ে কোনো গরিব লোককে গালাগাল দেবে না। সমর রিক্সাওয়ালার ছেলে হতে পারে, ও এই দেশেরই একজন নাগরিক। একটা সদ্য পিতৃহারা ওনার সন্তানের মনের অবস্থাটা একবার বিবেচনা করে দেখেছে? তুই যা সমর, তোর বাবার অন্তিম সৎকার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ চল, এতক্ষণ হয়তো পোস্টমর্টম হয়ে লাশ থানায় এসে গেছে। চল। জীবন্ত মানুষটাই চলে গেল, তার লাশটা নিয়ে আমি কি করবো গো? কি দিয়ে পড়াবো? কি দিবে আমায় ঘাট খরচা? আমি 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 দেব সমর, আমি দেব সব খরচ, আমি তোকে দেব। আমি বাহ বাহ এমএলএ বাবু বাহ, যে মানুষটা বেঁচে থাকতে দুটো ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারলে না, একটা লোনের ব্যবস্থা করতে পারলে না, এখন মরার পরে তার ঘাট খরচের ব্যবস্থা করতেছো। এই সমর, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি কথা বলে ফেলছিস। সব কথা বললে কিন্তু খুব বিপদে পড়ে যাবি। কি করবে তোদের ভরত মাস্টার? আমার কি করবে? কিছুই করবো না, কিছুই করবো না। এই 5টা পয়সা না পেলে ভরত কিন্তু একটা মাছি পর্যন্ত মানে না। আর তোকে মেরে আমার কি লাভ হবে? কেউ তো আমাকে 5টা পয়সাও দেবে না। কিন্তু তুই মনে রাখিস, আমি কিন্তু তোকে এমনি মারবো। দেখবি দেখবি তুই। ভরতকে তুই কাঠারি দেখেছিস? কাঠারি? 7 বছর বয়সে আমি ওই কাঠারি ধরেছিলাম। আমি জীবনে প্রথম আমার বাবার গলায় গোপ বসেছিলাম 7 বছর বয়সে। তারপর থেকে আর কোন নম্বরের হিসেব করিনি। যা 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 নাই যা, লাশ বাতি হলে দোষ লাগবে, পুড়িয়ে ফেলবে। যা ওরা মারা ওই লাশ নিয়ে তোরা যা খুশি তাই কর, আমি সাধ্য শান্তি কিছুই করবো না। আজ তোদের বাড়িতে
দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোরে যেদিন চিতে তুলতে পারবো সেই দিন আমার বাপের শ্রাদ্ধ করবো, সেই দিন আমি মাথা কামাবো। তার আগে আমার কিছুতেই না। ততদিন পর্যন্ত আমার বাপের চিতাটাকে আমি জ্বালিয়ে রেখে দেবো এই বুকের মধ্যে। তোরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, বলো কেউ না, কেউ না। কি কাজ করো? কি কাজ করো? সালা একটা রিস্কা ওদের বাটে এ বাড়িতে ঢোকে কি করে? আর খের আর একটা নম্বর লাগিয়ে দিলে খুব ভালো হবে। কোনো নম্বর লাগানো কেন যে ওই রাখালটাকে মারতে গেলি? সামান্য একটা রিক্সাওয়ালাকে মেরে কি লাভ হলো আমাদের? কি লাভ হলো? আরে মাঝে মাঝে দু একটা নম্বর না লাগালে যন্ত্রগুলোকে জং করে যাবে। আমাদের বিরুদ্ধে পাবলিককে কেঁপিয়ে তুলছে, তার কি হবে? এই পাবলিককে আমাদের দিকে টানুন, আমাদের দিকে। কি করে? কি করে? আমাদের দিকে ওই ময়দানে আমি একটা বিয়ারিস লস ফেলে দিচ্ছি, সেটাকে কাঁধে নিয়ে মিছিল করে চিৎকার করে স্লোগান দিন, এই রাখালের খুনি শম্ভু সরকার কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও। কিন্তু মন্দ বলিস, গুরু সব সময় আমাদের লাইনের কথাই বলে, আপনারা একটু লেটে বসে। আর একটা কথা বলছে শুনুন, এই বেলা মিছিল করবেন আর ওই বেলায় বটতলায় দাঁড়িয়ে মিটিং করে গরম গরম বক্তৃতা দেবে। আর রাতেই দারোগা বাবু ওদের 3টে ছেলেকে ধরে এনে লকআপে ঢুকিয়ে ওই শম্ভু সাতরার খেল কত। তাহলে আমিও থানায় গিয়ে লাশটাকে আটকে রাখি, শম্ভু বাবু এসে গেলে সব খেল খতম হয়ে যাবে। লাশটা কাউকে নিতে দেবেন না, রাখালের লাশের মালিক হচ্ছে এখন আমি। আমি আরে ভাববেন না স্যার, ভাববেন না, এই জ্যান্ত মানুষ বাঁচাতে না পারলেও ওই মৃত মানুষটাকে আমি আপনার জন্য ঠিক বাঁচিয়ে রাখবো। চলেন স্যার, তাড়াতাড়ি যান। বুদ্ধিটা বার করেছিস এই কায়দাতেই আমি শম্ভু বাবুকে ঘায়েল করতে পারবো। কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই। আপনাকে আর একবার গদিতে না বসাতে পারলে আমাদের হাতে হ্যারিকেন। নেপাল আর বাংলাদেশের সঙ্গে ড্রাগের কারবারটা বেশ ভালোই চলেছে। এদিকে মন্দাকিনী হোটেলে মেয়ে ছেলের ব্যবসাটা রমরম করে জ্বলিয়ে উঠেছে। এখন আপনি যদি আমাদের মাথার উপরে মেলে হয়ে বসে থাকেন তাহলে আমরা নিশ্চিন্তে দু হাতে মাল কামাবো। এত সহজে নিশ্চিন্ত হওয়া যাবে না। কেন? আর একটা বড় ঝামেলা আছে। ঝামেলা? ওই ইন্দ্রনাথ মুখার্জির সত্যযুগ পত্রিকা অনেক দিন ধরে আমার বিরুদ্ধে চান আতাই দিচ্ছে। আজকে সকালের কাগজে ওই রাখালের খুন নিয়ে বড় বক্র অক্ষরে গরম গরম খবর বার করেছে। আমাকে আর ভরতকে এই খুনের সঙ্গে জড়িয়ে দিয়েছে। করার দরকার নেই। তুই এখন যা, ওই লাকাসের বডিটা নিয়ে একটা মিছিলের ব্যবস্থা করে ফেল। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। সব মনে আছে? আরে মনে থাকবে না মানে? একদম নিশ্চিন্তে মনে আছে। রাখালের খুনি শম্ভু সাঁতরার কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। রাজনীতিতে সমাজ বিরুদ্ধে অনুপ্রবেশ চলবে না, চলবে না, চলবে না। এই দুধ থেকে জলকে কখনো আলাদা করা যায় না। এই কলিযুগের সমাজ বিরোধী যে কোনো আসুক না কেন, লাল নীল সবুজ হলুদ যে কোনো পার্টি আসুক না কেন, এই আমাদের বাদ দিয়ে কেউ বাঁচতে পারবে না। সেই জন্যই তো আমি তোকে নিজের ছেলের মতো ভালোবাসি রে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়, বুকে আয়।
ছবিটাকে আর একবার ক্যামেরায় ধরে রেখে আমিও ধন্য হই। ইন্দ্রনাথ বাবু, আপনি আমাদের ছবিটা তুললেন কেন? আপনাদের মতো মহান মানুষদের গুণকীর্তন করে লেখার ছবি তোলাই তো আমার মতো সাংবাদিকদের একমাত্র কাজ বলে সাহেব। না না, এ ছবি আপনি ছাপাতে পারবেন না। কেন বলুন তো? তাহলে কি জানবো ভারতের প্রতি আপনার এই ভালোবাসাটা মিথ্যা? বাইরে গিয়ে ওটা ভুলে যাবে? সেটা নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে না, স্যার যেটা বলছেন আপনি সেটাই করুন। তা তো আমি পারবো না ভাই, কারণ আমার এই ক্যামেরায় যে সত্যের ছবি ওঠে আমার সত্যযুগ পত্রিকায় তাই ছাপা হয়। আমি ছাপ মারি, এই আপনার মতো বেলাই লোকের কপালে শুধু নম্বরের ছাপ লাগাই। ভালো চান তো ক্যামেরাটা আমায় দিয়ে দিন। যদি না দিই? এই ভরত প্রস্তান কখনো কারো না কথা শোনে না। উনি ভদ্রলোক না, উনি ভদ্রলোক। উনার সঙ্গে একটু ভদ্র চুক্তি করতে হবে। কত চুক্তি? শুনুন শুনুন ইন্দ্রনাথ বাবু, এই ছবিটা ছাপিয়ে আপনি যে পয়সা রোজগার করবেন, না ছাপাইলে কিন্তু তার থেকে আরো বেশি পাবে। অঙ্কটা আমি ঠিক বুঝলাম না। আপনার এত ভালো পত্রিকা এখনো সেই হাত মেশিনেই ছাপানো হয়, তাই আমি যদি আপনাকে একটা অফসেট মেশিন কিনে দিই। আশ্চর্য, কিছু না ছাপার জন্য আপনি নতুন ছাপার মেশিন কিনে দেবেন? ছাপবেন 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 মশাই ছাপবেন। এই আমরা যেটা বলবো আপনি সেটাই শুধু ছাপবেন। অর্থাৎ আমাকে আপনাদের চামচা হতে হবে? আপনি বুদ্ধিমান, শিক্ষিত, ভালো মানুষ। নিজের ভালো মন্দটা আপনি নিজে ভালো করে না এমএলএ সাহেব না, নিজের ভালো মন্দ আমি কোনোদিন বুঝতে শিখিনি। তাই আমার পত্রিকা সবসময় সমাজের সত্যতাই চিনিয়ে দেয়। এই মশাই, কাকে সমাজের সত্য বলছেন? এই দুর্যোধন বাবু আপনার মতো কিন্তু ফালতু লোক নয়, এই পাবলিক থেকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে। ওকে না, সেই জনগণকে ভোটের সময় আপনারা বন্ধুগণ বলে সম্বোধন করেন, আর ভোট শেষ হয়ে গেলে জনগণকে নিয়ে শুরু হয় সর্বনাশের খেলা। আর সেই খেলাতে রাখালের মতো গরিব রিক্সাওয়ালাকে মরতে হয়। তার মানে আপনি বলতে চাইছেন রাখালকে আমরা খুন করেছে? খুন করেছে দুর্যোধন বাবুদের নোংরা রাজনীতি। রাখালটা মরে আপনাদের প্রয়োজনে। তাই আপনি আমাদের লিখবেন না? না, কিছুতেই লিখবো না। বরং আমি সাদা কাগজের উপর কালো কালো অক্ষর সাজিয়ে এই কলম নিয়ে আমি আপনাদের অন্ধকারে সাহেব আমি লিখবো লক্ষ লক্ষ বেকার যুবকদের ব্যথা বেদনার কথা। লিখবো বন্ধ কলকাতার শ্রমিকদের সঙ্গে আপনাদের বেইমানের কথা। আর লিখবো ওই গরিব রিক্সাওয়ালা ছেলে রাখালের ছেলে সমরের কথা। আপনাদের কথা আমি কিছুতেই লিখবো না, কিছুতেই না। শালা শালা কালকে এই শালা একটা খড় খেললাম লাগিয়ে দিতে হবে। কালকে সকালের কাগজে এই ছবিটা যদি বেরিয়ে যায় তাহলে পাবলিক আমাদের বুকে জোড়া পায়ে লাঠি মারবে, সব ভোট একেবারে চৌপাট হয়ে যাবে। যতদিন আমার হাতে এই ছুরিটা আছে ততদিন আপনার ভোট কেউ আটকাতে পারবে না। এই ছুরিটা একদিন আমার হাতে আপনারাই তুলে দিয়েছিলেন, সেটা এখন আটার মতো আমার হাতে আটকে গেছে। না না ভরত না, তুই এখন কটা দিন ওই মন্দাকিনী হোটেলে গা ঢাকা দিয়ে পড়ে থাকবি। তারপর আমি ওই ইন্দুরাজ কালকের কাগজে এই খবরটা কিছুতেই বেরবে না। এই কল্যাণ মুখার্জি ইন্দ্রনাথ মুখার্জি আর নিজেকে বেকারের খাতা নামটা লিখে রাখবে। এই 1 তারিখ থেকেও সে চাকরি করবে, রোজগার করবে, মাস গেলে মোটা টাকা মাইনে পাবে। আরে সীতা, আরে এই সীতা কোথায় গেলি বোন আমার? আরে শিগগিরই আয়। সীতা নেই দাদা, সীতা নেই, সীতা হারিয়ে গেছে। সীতাকে না কালকে থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে কি? সেই ইন্দ্রনাথ মুখার্জির ছোট মেয়ে, তোর বোন নয়, যে যখন তখন তোর হুকুম তালাক করে তোর সামনে সেলাম করে এসে দাঁড়াবে না। আর তোকে আর হুকুম করবো না রে, বাড়িতে 2-4টে এবারে ঝিঝাগর রেখে দেবো, তারাই সবসময় আমাদের হুকুম তামিল শুনবে। ওরে বাবা, খুব যে বড় বড় লেকচার ছাড়ছিস। তা ব্যাপারটা কি বলি, ব্যাপারটা কি? আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছিস নাকি দাদা? আরে বাবা, আলাদিনের আশ্চর্য প্রদীপ নয়
আস্তে খুলে যাবে। দাদা এই দেখ তোর দাদা কি নিয়ে এসেছে দেখ। এই দাদা এটা কি? তাড়াতাড়ি দেখা আমার সহ্য হচ্ছে না। কি রে এটা? অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও বাবা, তোর দাদা মন্দাকিনী হোটেলে টাইপিস্টের চাকরি পেয়ে গেছে রে। দাদা এখানে আয়। সত্যি বলছিস দাদা? সত্যি তো চাকরি পেয়ে গেছিস? সত্যি সত্যি। এখন থেকে তুই আমাকে কি দিবি বল? আমি এবারে ভাইফোঁটার দিনে তোর কপালে বড় করে একটা ভাইফোঁটা দেব। কত কষ্ট করে আমি নিজেকে বেকারত্বের জ্বালাটাকে দূর করলাম, তার জন্য তুই মাত্র একটা ফোঁটা দিবি? হ্যাঁ রে দাদা, তোর কপালে মাত্র একটা ফোঁটা। জানিস দাদা, এই একটা বোনের ফোঁটা যে দূরে দাঁড়িয়ে থাকবি দাদা, কাছে আসবি না। এই একটা ফোঁটাই যে দাদাদের কাছে অমূল্য সম্পদ, তাই না? তাই তো বোনের দেওয়া একটি ফোঁটা ভাইয়ের ভালো হয়। যুগে যুগে এই কথাটি সবাই জানো পায়। বোনের দেওয়া একটি ফোঁটা ভাইয়ের ভালো হয়। যুগে যুগে এই কথাটি সবাই জানো পায়। ভাই বোনেরই ভালোবাসা এই তো সবার আশা। ভাই বোনেরই ভালোবাসা এই তো সবার আশা। যুগে যুগে এই কথাটি সবাই জানো কর। বোনের দেওয়া একটি ফোঁটা ভাইয়ের ভালো হয়। যুগে যুগে এই কথাটি সবাই জানো কর। যুগে যুগে এই কথাটি সবাই জানো কর। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে তাই দিস, কিন্তু আমার জন্য এক কাপ চা খাওয়া প্লিজ। চা ঠিক আছে নি। হ্যাঁ সীতা, আমার জন্য কিন্তু 1 কাপ জল বেশি করে নিও। আরে আনন্দ না, এই আনন্দ না, তুমি কবে এলে? আজই ফিরলাম, আর কলকাতা থেকে সোজা সমস্ত কাজ শেষ করে আজই আমি ফিরলাম, আর ড্রেসটা চেঞ্জ করে সেই সোজা তোমাদের এখানে আমি চলে এলাম। ও আনন্দ না, 12 বছরে তুমি কিন্তু অনেকখানি বদলে গেছো। ও আমি বদলেছি, তোমরা বদলাওনি। আরে তোমরা বদলে গেছো। যাই হোক, আমি কিন্তু তোমাদের ঠিক চিনতে পেরেছি, কারণ আমি দূরে থাকলেও তোমাদের কথা সব সময় আমার মনেই থাকতো আর কি। তবে একটা কথা হচ্ছে, আমার ছবিটা কিন্তু তোমরা স্মৃতির অ্যালবাম থেকে পুরো মুছে ফেলেছো। এই রে ভাগ্যিস তুমি ছবি আর অ্যালবামের কথাটা বললে, তাই মনে পড়ে গেল বাবা কটা ছবি আমাকে প্রিন্ট করে আনতে বলেছিল স্টুডিও থেকে। যাই একদম ভুলে গেছি, আমি স্টুডিও থেকে এগুলো চট করে নিয়ে আসি। এই দাদা, এই আনন্দদা, তুমি কিন্তু চলে যাও না, হ্যাঁ একসঙ্গে বসে ঘুরে এসে চা খাবো। হ্যাঁ ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে। আনন্দ না, 12 বছর আগে তুমি তোমাকে তুই করে কথা বলতে, আজ হঠাৎ তুমি করে কথা বললে কেন? 12 বছর আগে তুমি ছিলে কিন্তু চঞ্চলা হরিণীর মতো একটা ছটপটে পাকড়া মেয়ে, আর আজ দোস্তুর মতো একটা ভদ্র মহিলা হয়ে গেছো। না আনন্দ না, মেয়েদের কাছে খেলাঘরের খেলনার দিনগুলো মেয়েরা যে এত সহজে ভুলতে পারে না। সেই দিনগুলো থেকে শুরু হয় মেয়েদের সাত পাকা আর মেয়েদের স্বপ্নটা দেখা। আর আমি সেই স্বপ্নের দিনগুলোকে ভুলে নিয়ে বলতে চাই, কি? আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশি তোমার সরসজ্জা, মন বলে ভালোবেসেছি, পাখি বলিতে পারে লজ্জা, আমি স্বপ্নে তোমায় দেখেছি। তোমার সেই শাড়ি, আজ তোমার সাথে স্বপ্ন দেখাটা, সেই অধিকার যে আজ আমার নেই আনন্দদা। কেন রে সীতা, কেন রে সেই? আরে বাবা, আজ আমরা বড় হয়েছি, আরে আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে গড়ার স্বপ্ন আমাদের বড্ড দেরি করে ফেলেছো আনন্দদা। কারণ সময়ের গোপন সাপ সেই প্রদীপটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আনন্দদা, আজ আমি অন্যের মত করতাম। হ্যাঁ আনন্দদা, বাবা গেছে ছেলের বাড়িতে কথা বলতে, পাকা কথা বলে আজকে ছেলের বাড়িতে বিয়ে ঠিক করে আসছে। না এই হতে পারে না আনন্দদা, মানে আমি তো অনেক আশা নিয়ে অনেক দূর থেকে তোমার কাছে আমি ছুটে আসছি, এই হতেই পারে না, কিছুতেই না। মা সীতা, বাবা এসছে, বাবা ছুটে আসছি রে মা, ছুটে আসছি। এই মাত্র
এই মতো দেবগ্রাম থেকে পাত্রকে আশীর্বাদ করে ছুটে আসছি। আগামী 17 অগ্রহায়ণ আমার একমাত্র মেয়ে সীতার শুভ বিবাহ। আনন্দ না মানে আমাদের এমএলএ সাহেবের ছিল তো? তা তুমি তো বাবা বহুদিন আগে কলকাতায় চলে গেছিলে। হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ। বেঁচে থাকো বাবা। কিন্তু কাকাবাবু তুমি মানে আপনি যে কথা বলতে চাইছিলেন যে কি যেন সীতার বিয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ সীতার বিয়ে তুমি ঠিকই শুনেছো বাবা। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে তুমি এই সময় এসে পড়েছো। তা তুমি তো একসময় আমার কাছে পড়েছিলে আনন্দ, সীতাকে তো তুমিই গান শিখিয়েছো। আজ তোমাকে বিয়ে বাড়িতে আমার কথা থেকে আমাকে কন্যাদার থেকে উদ্ধার করতে হবে বাবা। কিন্তু অতদিন হয়তো আমি এখানে থাকতে পারবো না কাকাবাবু। কেন থাকবে না আনন্দদা? তুমি যে একটু আগে বলে যে তুমি কলকাতার পাঁচ ছক চুকিয়ে চলে এসেছো। বলেছিলাম, কিন্তু অনেক আশা নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু হতাশার কালো মেঘে আমার অন্ধকার আমার জীবনটা অন্ধকারে ঢেকে দিয়েছে। আনন্দদা, তবু তুমি চলে যেতে পারবে না আনন্দদা। অন্তত 17 তারিখ পর্যন্ত তোমাকে কিন্তু এখানে থাকতেই হবে। আমি এখন ঠিক কথা দিতে পারছি না শীতল, আমি কথা দিতে পারছি। কথা তোমাকে দিতেই হবে আনন্দদা, তোমাকে কোনো অনুরোধ নয়। আমাদের সম্পর্কের অধিকারের দাবি নিয়ে আমি আজ তোমাকে বলছি আনন্দদা, তুমি যদি জীবনে কোনোদিন একটা দিনের জন্য আমার ভালোবাসার কথা মনে রাখো, তাহলে তুমি আমার বিয়েতে থাকবে। আর তা যদি তুমি না থাকো, তাহলে জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমি কথা বলবো না, কোনোদিন না। হ্যাঁ হ্যাঁ বাবা আনন্দ, হ্যাঁ হ্যাঁ তোমাকে থাকতেই হবে বাবা, তোমাকে থাকতেই হবে। যদিও এখানকার পরিবেশটা এখন অনেক বদলে গেছে। এরকম রাজনীতির নামে শুধু এখন খুনোখুনি আর এই সমস্ত কিছু দায়ী হচ্ছে তোমার বাবা। আমার বাবা? কি বলছেন আপনি? হ্যাঁ আনন্দ, হ্যাঁ বলতে আমার খুব খারাপ লাগছে। অতীতে রাজনৈতিক কর্মী দুর্যোধন বাবুর সঙ্গে আজকের এমএলএ সাহেব দুর্যোধন বাবুর অনেক তফাৎ। তার মানে মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে আনন্দ। হ্যাঁ হ্যাঁ, সত্যকে গলা টিপে মরার খেলা। তুমি দাঁড়াও একটু আনন্দ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিন্তু কি চাও না, কি বলতে চাও? আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা আমাদের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে, ওরা জানালা দরজা সবকিছু ভাঙচুর করে, ওরা কাগজপত্র তছনছ করে সব লুটপাট করে দিচ্ছে বাবা। বাবা তুমি ওখানে যাবার অনেক গুরুত্বপূর্ণ খবরের কপি আছে রে মা। না, তোমাকে যেতেই হবে, না, যেতেই হবে। না বাবা, না। তোমাকে দিস না মা, বাবা, তুমি যেও না। তোমাকে যেতেই হবে। যেও না বাবা, তুমি ওখানে যেও না, ওরা তোমার ক্ষতি করে দেবে বাবা, ওরা তোমাকে মেরে ফেলতে পারে বাবা। ভাই ইচ্ছা করে করো বাবা করো ভাই, ঘরে বসে থাকবো না। আমাকে যেতেই হবে না, রাস্তা। না বাবা, না, না বাবা, না, তুমি যেও। বাবু, এই জনগণের বিক্ষোভকে ফাঁকি দিয়ে পাওয়া যায় না। এ কি বাবা, তুমি এখানে মামা? নো মামা, বাড়িতে আমি তোমার বাবার সালা, কিন্তু এখানে আমি একজন এমএলএ কর্মচারী। তার মানে আর এই সব জনগণের বিক্ষোভের অংশীদার হয়ে এসেছি। জনতা, দাদা আপনি জনতা বলছেন, ওইসব গুন্ডা বদমের সাথে জনতার কোনো সম্পর্ক নেই। মুখ সামলে কথা বলবেন মশাই। আপনি খবরের কাগজে যা ইচ্ছা না তাই লিখবেন, আর আমরা তার প্রতিবাদ করলে আমরা গুন্ডা হয়ে যাবো। মানুষ কখনো বোম মেরে প্রতিবাদ জানায় না, তোমাদের মতো সমাজ ভিতরে পিছন থেকে সেই কাজটা করে। ও, আর আমরা বুঝি সমাজের বন্ধু। এইসব জনগণ যাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, আপনি তার বিরুদ্ধে কুৎসা করছেন। হ্যাঁ, কারণ আপনাদের এমএলএ বলতে এমন কিছু ভালো কাজ করেনি যে তার বিরুদ্ধে ভালো কিছু লিখতে হবে। আমার বাবা যা দেখেছে তাই লিখেছে। আর সেই লেখার ফলটা হাতে পেয়ে গেছে। তাই বলছি, ভবিষ্যতে একটু বিবেচনা করে কলম ধরবেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আজকের এই আঘাতটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার কলমটা ঠিক জায়গাতে খোঁজা মারতে পেরেছে। বাবা ঢিলটা করে ভীমরুয়ের চাকে লেগেছে বলে সবাই মিলে এসেছে, হুল মেলাতে ছুটে এসেছে। ফুলের জ্বালাটা এখন টের পাননি মশাই, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলে খবরদার বলছি, ভদ্রভাবে কথা বলতে না পারলে
তাহলে তুমি এখান থেকে চলে যাও। কি করছিস ছেলে আমার নিজের ভাই না হয়ে গেল। আপনি এখানে কি করছেন স্যার? আমি তোমাদের দলনেতার ওই ক্ষমতা দখলের নমুনা আমি দেখে গেলাম, আর সেটা প্রমাণও পেয়ে গেলাম। তবে হ্যাঁ, এই মুহূর্তে তোমরা যদি এখান থেকে ফিরে না যাও, আমি বাকিকে করে কিন্তু সমস্ত ব্যাপারটা আমি ফোন করে সবাই জানিয়ে দিচ্ছি। कोई बात नहीं আমি এখন এখান থেকে যাচ্ছি। তবে হ্যাঁ, আপনার বাবাকে বলে দেবেন কি এই বটা ছুরি ছটবার মেজাজটা ঠিক রাখতে পারে না, কথাটা বলে দেবেন। ওই সাত করে ঝামেলা পাকালেন মশাই, তাই এবার বোধ হয় আমরা সাতের কাগজটা বন্ধই হয়ে চলেছে। কাগজ বন্ধ হলেও কলম বন্ধ হয় না নিবারণ বাবু। সত্য দেখা দাপর গলি এই যা যুগে কত দেবতা দল মহাকালের গর্বে তলিয়ে গেছে, কিন্তু বেঁচে আছে এই কলম দিলে কত দল অন্ধকারের ইতিহাস। আর এই কলির ইতিহাস দেখবো আমরা। এ যুগের ব্যাসদেব ও সাদের শেষটা কথা খাতা লিখছে, সব থেকে নাচতে হবে মাতালদের ভাটি চালায়, আর এই আপনার মতো সত্যের পূজারীকে বলে থাকতে হবে এই রাজনীতি পায়ের নিচে। এটা আমি বলে গেলাম তো বাবু, ভালো করে মনে রাখবেন। আসছি। আশ্চর্য, এই সমস্ত জঘন্য কাজের পিছনে আমার বাবা যে আছে এই কথা ভাবতে আমার নিজেকে লজ্জা লাগছে। নিজের চোখে যা দেখলে, এরপর বিশ্বাস অবিশ্বাসের ভারটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম আনন্দদা। হ্যাঁ, তবে কথা হচ্ছে কাকা বাবু যে সমস্ত খবরে কাগজে ছাপিয়েছেন সেটা যে সত্য কিনা সেটাও কিন্তু আমাকে প্রমাণ করে। আনন্দদা, আনন্দ, তুমি আমাকে অবিশ্বাস করো আনন্দ? কিন্তু আমার বাবাকেও তো আমি অবিশ্বাস করতে পারি না কাকা বাবু। আনন্দ, আনন্দদা, আমাকে কিন্তু সমস্ত কিছু জানার পর কিন্তু আমাকে বুঝতে হবে যে তারপর জেনে নেওয়ার পর আমি নিজে হাতে একটা মূর্তিকে আমি ভাঙবো, তারপর অন্য একটা মূর্তিতে কিন্তু পায়ে মাথা ঠিকই আমি 100 কোটি আমি প্রণাম জানাই। আনন্দদা, আনন্দদা, কি হবে বাবা? আমার কি হবে? ওরা যে তোমার কোনো ক্ষতি করে দেয় বাবা, কি হবে বাবা, কি হবে? আমি আবার নতুন করে সব করতে পারবো রে মা, সব করতে পারবো। বাবা, যতদিন আমার এই কলম আছে বাবা, ততদিন আমি সমাজের কথাই বলবো। কিন্তু একটাই আফসোস রে মা, একটাই আফসোস। কি? আমি অনেক কষ্ট করে ভরত আর দুর্যোধন একটা ছবি তুলেছিলাম, ওরা বলে সেই ছবিটাকেও ভেঙে চুরমার। সেই ছবিটা হারিয়ে যায়নি, সেই ছবিটা আছে। আমি কালকে সেটা স্টুডিও থেকে আনতে ভুলে গেছিলাম। দেখি বাবা, দেখি। সাবাস কল্যাণ, সাবাস। ওরা আমাদের সব জীবিকা দুর্বল করে দিলেও ওদের এই মৃত্যু বলতে কোনো কিছুই নষ্ট করতে পারেনি। তোরা যদি আমার পাশে থাকিস তাহলে সকালবেলা কালকে অবশ্যই সত্যযুগ পত্রিকা বার হবে। আজ আমরা সারাদিন সারা রাত থেকে হাতে লিখে পত্রিকা প্রকাশ করবো। এই সত্যযুগ তার সত্যের পরিচয় কিছুই নিতে দেবে না রে, কিছুতেই নিতে দেবে না, কিছুতেই না। হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিকই বলেছেন। আমার বাবা কিন্তু এই কুপথে থাকলে, অন্যায় করলে, সমাজের বিরুদ্ধে কি অত্যাচার করে চলেছে, এটা কিন্তু আমি কোনো মতে মেনে নেবো না। আমি শিক্ষায় প্রতিষ্ঠিত হয়েছি, আমি সত্যের আলো জ্বালাতে চাই। এই খেটে খাওয়া নিরন্ন মানুষের কাছে এই অন্ধকারটাকে সেই সরিয়ে দিয়ে তাদের জীবনে কিন্তু আমরা আলো করতে চাই। আনন্দদা, হ্যাঁ, তাই তো তাদেরকে নিয়ে আমরা বলতে চাই, সূর্যের মতো আকাশের মতো অসহায় মানুষের সূর্যের মতো আকাশের মতো অসহায়